আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই আপনাদের জানাবো শিরোনাম। ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ থানা ঘেরাও ছাত্র সমাজের। সব অপরাধীদের গ্রেফতারে 48 ঘন্টার আলটিমেটাম। শাহবাগ থানা জানে কারা জড়িত। প্রতিরক্ষায় আপনাদেরকে অবশ্যই এই সাম্য হত্যাকারীদেরকে ধরতে হবে। কেন দুইজনকে গ্রেফতার করা হলো? কেন যেতে সাহায্য করা হতো? চার দফা দাবিতে বাদ জমা গণ অনশন কর্মসূচি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সরকারের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা চান তারা। বাদ জমা আমাদের গণ অনশন এবং অবস্থান কর্মসূচি আমরা যেটি পূর্বে ঘোষণা করেছিলাম সেটা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। রাজনৈতিক ঐক্যমতের উপরই নির্ভর করছে নির্বাচনের দিনক্ষণ, বললেন সংস্কার কমিশন সদস্য বদিউল আলম। বৈধতা প্রশ্নে গণভোটের সম্ভাবনা নাকচ বিশেষ সহকারী মনির হায়দারের। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে একটা জাতীয় নির্বাচন। যত দ্রুত রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করবে তত দ্রুতই নির্বাচনের পথটা প্রশস্ত হবে। পুশিং ঠেকাতে বিজিবির কঠোর অবস্থান, গতিবিধিতে কৌশল ও প্রযুক্তিগত পরিবর্তন। বিএসএফ এর গুগল ম্যাপে উধাও ক্যাম্পের লোকেশন। সরবরাহ সংকটের অজুহাতে মাছ বাজারে উত্তাপ। ব্রয়লার মুরগির দরে স্বস্তি থাকলেও ডিমের দাম বাড়তি। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে বিকেলে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ফাইনাল নিশ্চিতে মাঠে নামবে ছোটন শিষ্যরা। দর্শক, এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের গ্রেফতারে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সাধারণ ছাত্র সমাজ। প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। বেলা 12টার কিছু আগে থানা ঘেরাও কর্মসূচি পালন করতে রাজ্য ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে আসে শিক্ষার্থীরা। সেখানে সাম্য হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে স্লোগান দেয় আন্দোলনকারী। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল থানার ভেতরে প্রবেশ করে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাম্য হত্যাকারীদের গ্রেফতার নিয়ে আলোচনা করে তারা। এর আগে বেলা 11:30 নাগাদ রাজু ভাস্কর্যের সামনে সাম্য হত্যার প্রতিবাদে সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সেই প্রতিবাদ কর্মসূচি থেকেই দেয়া হয় 48 ঘন্টার আলটিমেটাম। শিক্ষার্থীদের অভিযোগ, সাম্যর মূল হত্যাকারীকে রাজনৈতিক কারণে আইনের আওতায় আনা হচ্ছে না। তাছাড়া পুলিশি প্রহরায় তাকে পালাতে সাহায্য করা হয়েছে। এ ঘটনায় অর্থ লেনদেন হয়েছে বলেও অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের। বাদ-জুমা সাম্যর রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই দায় এই রাষ্ট্রের নিতে হবে, এই দায় প্রশাসনের নিতে হবে। মোট 5 জন আসামি ছিল, সেখান থেকে কেন 2 জনকে গ্রেফতার করা হলো? এই ক্যাম্পাসে যাতে ভবিষ্যতে আর এ ধরনের কোনো রকম এই মৃত্যু আমাদের সামনে বয়ে বেড়াতে না হয় সেই নিশ্চয়তা চাই। এই ঘটনার সাথে যারা জড়িত প্রকৃত তারাই আইনের আওতায় সেটা নিশ্চিত করার জন্য যত ধরনের প্রযুক্তিগত যত দিক এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। তিনি আছেন শাহবাগ থানার সামনে। অহন, ছাত্র সমাজের ব্যানারে হওয়া ঘেরাও কর্মসূচিতে এই মুহূর্তে কি অবস্থা সেখানকার, একটু বিস্তারিত সরেজমিন থেকে জানাবেন।
আজকের মতো তারা থানা ঘেরাওয়ের যে কর্মসূচি ছিল সেটি তারা শেষ করেছেন অথবা মুলতবি ঘোষণা করেছেন বলে বলা যায়। কেননা তারা বলছেন 48 ঘন্টা তাদেরকে সময় দেওয়া হয়েছে, এর মধ্যে যদি সব আসামিদের গ্রেপ্তার না করা হয় তাহলে কঠোর কর্মসূচি তারা দেবেন। এবং আমরা দেখছি এখনও থানার সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে আছেন, যদিও থানার ভেতরে এই রমনা জোনের এডিসি অতিরিক্ত উপপুলিশ কমিশনার মীর আসাদুজ্জামানের সঙ্গে বৈঠকে শিক্ষার্থী এবং শিক্ষকদের একটি প্রতিনিধি দল আলাপ আলোচনা করছেন। আমরা সেখানে ছিলাম, সেখানে আলাপ আলোচনায় শিক্ষার্থীরা বারবার একটি কথায় অভিযোগ করছিলেন যে মূল আসামিদেরকে ধরা হচ্ছে না, অর্থের লেনদেন হয়েছে বলে তারা দাবি করছিলেন, রাজনৈতিক সংশ্লিষ্টতায় এই আসামিদের ধরা হচ্ছে না এ দাবিও তারা করছিলেন। সেক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা আমরা প্রশ্ন করেছিলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উত্তর দিয়েছেন, তারা বলেছেন একটি খুন হয়েছে, এখানে রাজনৈতিক কোনো বিষয় নেই, তারা সব আসামিকেই ধরবেন এবং সব আসামি তাদের সিসিটিভির ফুটেজে যেমনটি তারা চিহ্নিত করেছেন এবং একই সঙ্গে প্রযুক্তিগত সহায়তা নিয়ে সব আসামিদেরকেই তারা নজরবন্দি করে রেখেছেন। ধরা যাচ্ছে না কেন সেই বিষয়ের উত্তর তিনি স্পষ্ট করেননি। তিনি বলেছেন যে সেটি এখন পর্যন্ত তাদেরকে যেন খুব সহজেই গ্রেপ্তার করা যায়, যে কারণেই তাদের সেই পরিচয় কিংবা তাদের সেই সংশ্লিষ্টতা সেই বিষয়গুলো এখন পর্যন্ত আনা হচ্ছে না। শিক্ষার্থীরা দাবি করছিলেন সিসিটিভির ফুটেজ যেন দ্রুত উন্মুক্ত করা হয়, সেই উন্মুক্ত করার দাবি বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বলেছেন সিসিটিভির ফুটেজগুলো উন্মুক্ত করা যাবে, তবে সেক্ষেত্রে আসামিদেরকে আইনের আওতায় এনে, এবং তারা এও বলেছেন কয়েকজন শিক্ষার্থীকে তারা সেই সিসিটিভির ফুটেজগুলো দিতে চান, তবে গণমাধ্যম বিষয়ে যদি এইগুলো এখনই প্রকাশিত হয় তাহলে সেই আসামিদেরকে ধরতে হয়তো তাদেরকে একটু কষ্ট পোহাতে হবে, যে কারণে সিসিটিভির ফুটেজ তারা দিতে চাচ্ছেন না। সেক্ষেত্রে এই যারা শিক্ষার্থী রয়েছেন, সাধারণ শিক্ষার্থীর ব্যানারে তারা আজ এই কর্মসূচি পালন করলেন, সেই শিক্ষার্থীরা এই অভিযোগের বিষয়ে তারা তাদের উত্তরের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যে উত্তর দিয়েছেন সেই বিষয়ে তারা এখন পর্যন্ত তাদের মনোপুত হচ্ছে না। তারা বলছেন যে না, 48 ঘন্টার মধ্যেই ধরতে হবে, আলটিমেটামের মধ্যে যদি তাদেরকে গ্রেপ্তার না করা হয় তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছেন 48 ঘন্টার সময় তারা বেঁধে নিতে চাইছেন না, তবে তার আগেও তারা সব আসামিদেরকে হয়তো গ্রেপ্তার করতে পারবেন, সেক্ষেত্রে সহযোগিতা চেয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজপথ ছাড়বেন না। যৌক্তিক দাবি সরকারকে মানতেই হবে, সে পর্যন্ত কাকরাইল মোড়ে চলবে অবস্থান, এমন ঘোষণা বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির নেতাদের। দাবি আদায়ে বিকেল 3টায় গণ অনশন কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। এদিকে আবাসন ভাতা সহ 4 দফা দাবির চলমান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও অংশ নেন। টানা তৃতীয় দিন কাকরাইলে অবস্থান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। আবাসন বৃত্তি চালু করা সহ 4 দফা যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। সবার জন্য মেস ভাড়ার জন্য কত টাকা খরচ করতে হইতেছে একটা স্টুডেন্টই সেটা বুঝতে পারবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়তো একটা পরগাছা এরকম ভাব দেখে আমাদেরকে অবহেলিত করছে। আমরা এরকম একটা পর্যায়ে চলে আসছি যে এখান থেকে শূন্য হাতে ফিরে যাওয়াটা আসলে খুবই লজ্জাজনক। আমরা শতভাগ আশাবাদী যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন মানবিক মানুষ। 3 দিন ধরে আন্দোলন করা হচ্ছে, এখন পর্যন্ত প্রশাসনের দিক থেকে কোনো ধরনের সাড়া আমরা পাইনি। শিক্ষার্থীদের আন্দোলনে মাঠে আছেন শিক্ষকরাও, যোগ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, আছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও। এ সময় অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেন তারা। সময়ের ব্যাপার, সরকার নিশ্চয়ই ইতিবাচক সাড়া দিবে এবং সাড়া দেওয়ার মতো করে আমরা আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। সরকারের ধারণা নিষিদ্ধ সংগঠনের কারা এগুলোর সাথে সম্পৃক্ত আসলে না। আমাদের সাধারণ শিক্ষার্থীদের একটা মাত্র দাবি, আবাসন সংকট নিরসনের দাবিতে আমরা ঐক্যমত্য হয়ে আমরা এখানে আসছি। সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে শিক্ষক সমিতি। উনার বাসা বেশি দূরে না, এখানকার সাউন্ড হয়তো বা উনার কানে যাচ্ছে। আমি অনুরোধ করছি স্যার, আপনি আমাদের সবার মুরব্বী, আপনার সন্তানদের এই দুর্দশা, আপনি তো নোবেল বিজয়ী নাকি শান্তিতে, তো নোবেল বিজয়ী হলে অন্ততপক্ষে আপনি আপনার অভিভাবকের জায়গা থেকে ভূমিকাটুকু পালন করেন। আমাদেরকে বেয়াদবি করার সুযোগ দিবেন না। অতীতে বারবার আবাসন সংকট সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি, তাই এবার দাবি আদায় করেই ক্যাম্পাসে ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আমরা আরও জানবো। কাকরাইল থেকে যুক্ত আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, আপনি বরাবরই সেখান থেকে আমাদেরকে তথ্য জানাচ্ছেন, এখন সেখানকার সমাবেশের আপডেট কি, সবশেষ আপডেট কি?
সোহার, চলছে কর্মসূচি, অর্থাৎ এই কর্মসূচিটি বলা চলে অবস্থান কর্মসূচি, যেই শিক্ষার্থী শিক্ষকদের। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। কাকরাইল থেকে যুক্ত আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, আপনি বরাবরই সেখান থেকে আমাদেরকে তথ্য জানাচ্ছেন, এখন সেখানকার সমাবেশের আপডেট কি, সবশেষ আপডেট কি? সোহার, চলছে কর্মসূচি, অর্থাৎ এই কর্মসূচিটি বলা চলে অবস্থান কর্মসূচি, যেই শিক্ষার্থী শিক্ষকদের অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দাবি, 4 দফা দাবি, সেই দাবি আদায়ে মূলত এই কর্মসূচি। একজন নিঃসঙ্গ শেরপার মতো বসে থাকা এই শিক্ষার্থী তাপের মধ্যে আসলে অবস্থান নিয়ে আছে। রাতভর এই অবস্থান এমন আরও অনেকের দেখতেই পাচ্ছেন বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে তারা কাকরাইল মোড় জুড়ে অবস্থান নিয়ে আছে। এখানে আজকের দিনের শুরু থেকেই প্রাক্তন শিক্ষার্থীরাও আসলে জড়ো হয়েছে এই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে। তাদের বক্তব্য যে টানা 3 দিন ধরে আন্দোলন অব্যাহত থাকার পরেও, পুলিশের হামলার ঘটনা কিংবা বোতলকাণ্ডের পরেও আসলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া এখন পর্যন্ত মেলেনি এই শিক্ষার্থীদের। তাদের যে দাবিগুলো সেগুলোকে যৌক্তিক বলছেন। তারা বলছেন যে দীর্ঘদিনের সমস্যা আবাসন সংকট, সেই সমস্যা নিয়ে তাদের এই দাবি নতুন কোনো দাবি নয়, বরং পুরনো দাবি। তারা নতুন করে পথে নেমেছেন। পথে নামার মূল কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারের কাছে তাদের যে প্রত্যাশা। কেননা বিগত যে জুলাই অভ্যুত্থানের ঘটনা, সেখানে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ভূমিকা, সেই সব কথাগুলো তারা তুলে ধরছেন। বলছেন যে পুলিশের নেক্কারজনক হামলার ঘটনার পরেও শান্তিপূর্ণভাবে তারা তাদের দাবি আদায়ের বিষয়ে সোচ্চার আছেন এবং থাকবেন। বাদ জুমা দুপুরের পর তাদের গণ অনশন কর্মসূচি, এবং সেই কর্মসূচিতেও একাত্মতা পোষণ করবেন প্রাক্তন বর্তমান প্রত্যেক শিক্ষার্থীরা, শিক্ষকরা। এবং দিনের শুরুতেই শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইসুদ্দিন তিনি যেমনটি জানাচ্ছিলেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথেই অবস্থান করবেন। স্লোগান মুখর পরিবেশ বলা চলে। কেউ কেউ গাছের ছায়ায়, যেহেতু প্রচণ্ড খরতাপ, এই তাপের মধ্যে আসলে রৌদ্রের মধ্যে অবস্থান নেওয়াটাও বেশ মুশকিল। তারপরেও বিচ্ছিন্নভাবে তারা কেউ রৌদ্রের মধ্যে মূল সড়কে অবস্থান নিয়ে আছেন, কেউ গাছের ছায়ায় অবস্থান নিয়ে তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছেন। অন্যদিকে একটু যদি বলতে চাই যমুনার কথা, অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন, এই কাকরাইল মোড় থেকে খানিকটা এগুলেই সেইখানটায় যে পুলিশের ব্যারিকেড, এরপরেই আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে মোতায়েন রয়েছে। এবং সুরক্ষিত এই এলাকার এই ব্যারিকেডের এই পাশটাই শিক্ষার্থীদের, শিক্ষকদের এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান। তারা তাদের এই দাবি এবং এই আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারিটুকু আরও একবার উচ্চারণ করছেন। বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের সেই 4 দফার যৌক্তিক দাবিগুলো আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন, এবং এই কর্মসূচির মধ্যেই নতুন নতুন কর্মসূচি তারা যুক্ত করবেন। সোহার, রবিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেশে বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টি আলোচনা সভায় এ কথা জানান তিনি। বলেন, দেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে নির্বাচন প্রয়োজন। তিনি আরো বলেন, করিডোর ইস্যুতে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ এবং সাম্য হত্যার ঘটনার তদন্ত করে লাভ নেই, কাউকে আর ফিরিয়ে আনা সম্ভব না। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপির দীর্ঘ লড়াইয়ের ফল জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। সে 1 দফা অর্জিত হলেও ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়নি এখনো। তিনি বলেন, ইসি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে প্রস্তুত তারা। তাহলে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে নির্বাচন হবে, রাখেন সেই প্রশ্ন। পররাষ্ট্র সচিবের চাকরি চলে যায় কি করিডোর, কি মানবিক করিডোর, কি টেকনাফে যেতে দেন না। আর এগুলো নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন, তারা ঠিক করবে। আপনার এসব দায়িত্ব না, আপনার দায়িত্ব নির্বাচন। আমরা বলেছি, লেবার পার্টি বলেছে যে আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক। আমি এই সাংবাদিক বন্ধুরা আছেন এখানে, সবাই আছেন, আমি বলতে চাই যারা এটার বিরোধিতা করছেন তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন। নির্বাচন কবে হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের উপর। বল এখন দলগুলোর কোর্টে, দাবি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার এবং ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারের। অন্তর্বর্তী সরকারের বৈধতা দিতে গণভোট দেওয়ার আলোচনাও নাকচ করেছেন তারা। বলছেন, এমন কিছু ভাবছে না সরকার। লাভলি বিথি জানাচ্ছেন বিস্তারিত।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত 3 নির্বাচনে ভোট বঞ্চিত ছিলেন ভোটাররা। তাই শেখ হাসিনার পতনের পর রাষ্ট্র সংস্কারের পাশাপাশি বড় হয়ে উঠেছে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 9 মাস পেরিয়েছে। আগামী ডিসেম্বর অথবা জুনে নির্বাচনের কথা বারবার বলেছেন সরকার প্রধান, কিন্তু এরপরও নির্বাচন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। শীর্ষ রাজনৈতিক দল বিএনপি সহ বেশিরভাগ দলই সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার অভিযোগ তুলেছে। তবে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন, সংস্কার কোনো কৌশলের অংশ না, বরং প্রধান উপদেষ্টা দ্রুত সংস্কার কাজ শেষ করার তাগিদ দিয়েছেন। এক কমিশন আরেক কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করেনি, আলাপ আলোচনা যে হয় নাই তা নয়, কিন্তু প্রত্যেকে স্বাধীনভাবে কাজ করেছে এবং আমরা এখন স্বাধীনভাবে কাজ করতে পারছি কোনো রকম হস্তক্ষেপ ছাড়া। সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে হবে জাতীয় সনদ। যদিও সাংবিধানিক কাউন্সিল, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর মেয়াদ, ভোটের ভিত্তিতে আসন সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও মতানৈক্য রয়েছে। এক্ষেত্রে দলগুলোর একমত হওয়ার ওপরই জাতীয় নির্বাচন নির্ভর করছে বলে জানিয়েছেন কমিশন সদস্য ডক্টর মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার। যত দ্রুত রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করবে এবং আমরা একটা জাতীয় সনদ প্রণয়ন করতে পারবো, তত দ্রুতই নির্বাচনের পথটা প্রশস্ত হবে। তো এই এখন বহুলাংশে বলটা রাজনৈতিক দলের কোর্টে। আশু করণীয় সেগুলোকে আলাদা করে সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর যেগুলো বাস্তবায়ন করবার জন্য নতুন আইন দরকার কিংবা পার্লামেন্টে আইন পাশ করা দরকার, এই 166টা বাস্তবায়ন করতে হলে এই যে কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, আর সেটা করতে হলে রাজনৈতিক দলগুলোর মতামত গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার কার্যক্রম সহ সরকারের বৈধতা নিয়ে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের আলোচনাও রয়েছে। এক্ষেত্রে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। মাননীয় প্রধান উপদেষ্টা যা করতে চান সেটার ঘোষণা তিনি দিয়েছেন, সেটা হলো চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে একটা জাতীয় নির্বাচন। এর বাইরে অন্য কোনো নির্বাচনের কথা তো তিনি বলেননি। সুতরাং এখানে যত জল্পনা কল্পনা, অভিযোগ, গুজব, গুঞ্জন, এগুলোর আর কোনো ভিত্তি থাকে? বিশেষ সহকারী জানান, প্রথম দফায় ঐকমত্য না হওয়া বিষয়গুলো নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। নির্বাচন হওয়ার পরে তো তারা থাকার সুযোগ নেই, যারা নির্বাচিত হবে তারাই দেশ চালাবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে পুশিনের সংখ্যায় টহল জোরদার করেছে বিজিবি। সেখানে অবস্থান নিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। বিজিবি জানায়, বিজয়নগরের নলগড়িয়া অনুয়াবাদী সীমান্তের ওপারে শতাধিক মানুষকে জড়ো করার গোপন তথ্যের ভিত্তিতে রাতেই টহল জোরদার করা হয়। সীমান্ত এলাকায় জড়ো হন স্থানীয়রাও। তারা জানান, পুশিন ঠেকাতে বিজিবিকে সহযোগিতা করতে অবস্থান নিয়েছেন তারা। এদিকে বিএসএফ ভারতীয় নাগরিকদের পুশিন করবে এমন খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাতে উত্তেজনা দেখা দেয় স্থানীয় বাসিন্দাদের মাঝে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সীমান্ত এলাকায় জড়ো হতে থাকেন তারা। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুশিনের যেহেতু একটা মেসেজ ছিল, সেই অনুযায়ী আমাদের টহল জোরদার করা হয়েছে এবং আমাদের এই বর্ডার দিয়ে পুশিনটা একসেপ্ট করবো না। বেসিক্যালি বিজিবি টহলটাকে প্রচন্ড জোরদার করা হয়েছে এবং এটার সঙ্গে হচ্ছে আপনার সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মানে সবাই চলে এসছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিউদ্দিন মিশু। দুঃখিত, সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি কেমন জানতে চাই, আর এই বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সুহার, আপনি যেমনটা জানাচ্ছিলেন, গতকাল রাতে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার এই সিঙ্গারবিল যে সীমান্ত এলাকা, আমি সিঙ্গারবিলের পিছনটাই হলো ভারতের ত্রিপুরা রাজ্যের নরসিংগড়, যে আগরতলা বিমানবন্দর আছে তার পাশে নরসিংগড়। এই সীমান্ত এলাকা দিয়ে কিন্তু প্রায় শতাধিক মুসলমান বাংলাদেশে পুশিন করার জন্য বিএসএফ চেষ্টা করেন। এই বিষয়টা কিন্তু আমাদের যে 25 রাইফেল ব্যাটালিয়ন আছেন বিজিবি কর্তৃপক্ষের কাছে কিন্তু গোপন সংবাদে খবর চলে আসার পরে স্থানীয় জনগণদেরকে নিয়ে তারা কিন্তু সীমান্তে বাড়তি সতর্কতা অবস্থান করেন এবং এক পর্যায়ে কিন্তু বিএসএফ সেটা জানতে পেরে তারা কিন্তু আর পুশিং করার মতো কোনো সুযোগ কিন্তু হয়ে ওঠে নাই এবং এ পর্যন্ত কিন্তু সীমান্ত এলাকা স্বাভাবিক আছে এবং 25 রাইফেল ব্যাটালিয়নের যে অধিনায়ক
জাব্বার, লেফটেন্যান্ট কর্নেল জাব্বার সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে কোনো অপরাধ শুধু সীমান্তে পুশিন নয়, মাদক চোরাকারবারি, মানব পাচার এবং যে কোনো সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণে তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। এই বিষয়টা নিয়ে যদি আমি স্থানীয় মেম্বারকে মামুন চৌধুরী আপনার কাছে জানতে চাই, গতকাল রাত্রে এই সীমান্তে কি হয়েছিল একটু জানাবেন সংক্ষিপ্তভাবে। আমরা বিজিবির কাছ থেকে জানতে পারলাম ইন্ডিয়া থেকে মুসলমান নামাই দিবে, আমরা ওনাদেরকে সহায়তা করার জন্য। তখন আমরা মাইকে আমাদের গ্রামে অ্যালোস করে দিই, আমাদের সচরাসতি জনগণ আমরা মাঠে নামি বিজিবিকে সাহায্য করি। জি, থ্যাংক ইউ। উনি যেটা বলছিলেন যে তারা কিন্তু জনগণের সাথে, তারা যে স্থানীয় জনগণ তারা কিন্তু বিজিবির সাথে ছিলেন, আছেন এবং যে কোনো অপরাধ নিয়ন্ত্রণে তারা কিন্তু বিজিবিকে সার্বিক সহায়তা করবেন। সেটাই কিন্তু স্থানীয় জনগণরা বিজিবির মতো অতন্ত্র প্রহরীর মতো তারা কিন্তু সীমান্তে প্রহরা দিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সুহার মিশু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সীমান্তে বিএসএফ এর পুশিন ঠেকাতে তৎপর বিজিবি। গারো পাহাড়ের পাদদেশে চলছে টহল। সেই সীমান্ত পরিস্থিতি সরেজমিনে দেখতে গিয়ে যমুনা টিভির নজরে আসে গুগল ম্যাপের কিছু পরিবর্তন। গুগল ম্যাপে বাংলাদেশ সীমান্তে বিজিবি ক্যাম্পের লোকেশন আগের মতো চিহ্নিত করা থাকলেও ভারতের অংশে বিএসএফ ক্যাম্পের লোকেশন এখন আর দেখা যাচ্ছে না। বিস্তারিত হোসেন শাহিদের প্রতিবেদনে। মেঘালয়ের গারো পাহাড়ের পাদদেশে ভারত বাংলাদেশ সীমান্ত। এই সীমান্তে বিএসএফ এর পুশিন ঠেকাতে তৎপরতা বাড়িয়েছে বিজিবি। পাশাপাশি মাইকিং করে সীমান্তবর্তী এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে। মসজিদে মাইকিং করে দিয়েছে যে গরু বাছুর নিয়ে বর্ডারে যাওয়া যাবে। যে ইন্ডিয়া ক্যাম্পগুলো আছে, ক্যাম্পগুলোতে তুলনামূলকভাবে বিএসএফ বাড়তি। নারী ও শিশুসহ বিভিন্ন মানুষজনকে পুশিন করছে অবৈধভাবে। পার্শ্ববর্তী দেশের এই অপতৎপরতা রোধ করার জন্য আমরা সীমান্তে কড়া নজরদারির পাশাপাশি টহল সংখ্যা বৃদ্ধি করেছি। সম্প্রতি সীমান্ত এলাকায় অনুসন্ধান করতে গিয়ে যমুনা টিভির নজরে আসে গুগল ম্যাপের কিছু পরিবর্তন। হঠাৎ উধাও বিএসএফ এর ক্যাম্পগুলো। এই যেমন হালুয়াঘাটের গোবরাকুড়ায় বিজিবি ক্যাম্প চিহ্নিত করা দেখা যাচ্ছে। বিপরীত দিকে ভারতের এই অংশে আছে গাছুয়াপাড়া বিএসএফ ক্যাম্প, কিন্তু গুগল ম্যাপে এখন আর চিহ্নিত নেই। এই সীমান্তেই বান্দরকাতা বিজিবি ক্যাম্প গুগল ম্যাপে স্পষ্ট, কিন্তু নামছাপাড়া বিএসএফ ক্যাম্পের উল্লেখ নেই। এক পক্ষ আর এক পক্ষের দুর্বল দিকগুলো দেখতে পাচ্ছে, আর একটা পক্ষ আর এক পক্ষের দুর্বল দিকগুলো আইডেন্টিফাই করতে পারছে না। তাহলে মানে যারা দেখতে পারছে তাদের জন্য কিন্তু এটা খুব সহজ যে কোনো ধরনের অবস্থা সেখানে সৃষ্টি করা। বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি স্পর্শকাতর, যা নিরাপত্তার জন্য হুমকি। যদিও সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করছে বিজিবি। গুগল ম্যাপে তাদের সেন্সিটিভ এরিয়াগুলো দেখা যাচ্ছে না। এই দেখা যাচ্ছে না, এটা তো কিছু মেসেজ দিচ্ছে আমাদেরকে। তো সেই মেসেজের প্রেক্ষাপটে আমাদের গৃহীত ব্যবস্থায় যে পরিবর্তনগুলো আনা প্রয়োজন সেটা পরিবর্তন করবেন। এখন শুধু অফলাইনে দায়িত্বশীল হলেই হবে না, অনলাইনেও কিন্তু দায়িত্বশীল হওয়া প্রয়োজন। ওদের যে ক্যাম্পগুলো আছে ও লুকিয়ে রাখার চেষ্টা করলো। আমি তো জানি ক্যাম্পগুলো কোথায় আছে। অনেক জায়গায় আমি দেখেছি যে বিজিবি ক্যাম্পের লোকেশন দেখাচ্ছে। এটা আমরা বলবো যে যদি সম্ভব হয় এটা উইথড্র করে দেওয়া। দেখা যাচ্ছে চলাচল করছে ভারতের যানবাহন, নেই কোনো কাঁটাতার। গারো পাহাড়ের পাদদেশে বিভিন্ন দুর্গম এলাকায় ঠিক এ ধরনের কিছু এলাকা রয়েছে যেখান থেকে বাংলাদেশ এবং ভারতের সীমানা বোঝা যায় না। অরক্ষিত এসব সীমানাকে নজরদারির মধ্যে রেখেছে বিজিবি। বলছেন এই বর্তমান সময়কে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা যেন এইসব জায়গা ব্যবহার করে কোনো অঘটন ঘটাতে না পারে, সেজন্য সচেষ্ট তারা। গেল বুধবার গভীর রাতে বিজিবির ময়মনসিংহ সেক্টরের আওতাধীন কুড়িগ্রামের রৌমারী সীমান্তে শুরু হয় কালবৈশাখী ঝড়। কিন্তু দায়িত্বপূর্ণ এলাকায় টহল ছেড়ে একটুও সরেনি বিজিবির একটি দল। বজ্রপাতে নিহত হন বিজিবি সদস্য রিয়াদ হোসেন। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। গোপালগঞ্জে মাছের ঘের কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 10 জন আহত। সকালে কোটালীপাড়ার বর্ষাপাড়া গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা জানা আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ গ্রামের ইব্রাহিম ফকির ও মুকসিদ ফকিরের মাঝে। সকালে ইব্রাহিমের লোকজন প্রতিপক্ষের জমিতে মাছের ঘের কাটতে গিয়ে মুকসিদ ও তার অনুসারীরা বাধা দেয়। প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় আহত হয় 7 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
মাছের বাজারে উত্তাপ বাড়ছেই। দোকানিরা বলছেন চাহিদা অনুযায়ী তৃণমূল থেকে যোগান মিলছে না, যার প্রভাব পড়েছে রাজধানীতে। এদিকে ব্রয়লার মুরগির দামে বেশ স্বস্তি ফিরেছে, তবে ডিমের মোকামে অস্থিরতা কমেনি। পাইকাররা বলছেন উৎপাদন খরচ আগের তুলনায় বেড়েছে। গেল সপ্তাহের দরেই বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি, তবে তাল বেগুনের দর শতকের কাছাকাছি। মাছের বাজারে উত্তাপ যেন কমছেই না, প্রতি সপ্তাহে বাড়ছে দাম। দেশি প্রজাতির দাম সবচেয়ে বেশি বেড়েছে। একমাত্র চাষের পাঙ্গাস ছাড়া 250 টাকা কেজির নিচে নেই কোনো মাছ। প্রতি কেজি চাষের রুই কাতলার জন্য গুনতে হচ্ছে 400 থেকে 450 টাকা। ট্যাংরা, বাইলা, শিং মাগুর বা চিংড়ির জন্য গুনতে হবে 800 থেকে 1000 টাকার বেশি। 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশের জন্য দিতে হবে 1400 টাকা। বিক্রেতারা বলছেন স্থানীয় পর্যায় থেকে মাছের সরবরাহ অনেক কমেছে। বাজার তো একটু চড়াই, সবসময় চড়াই থাকে, লাগে সেটুক তো কিনতে হয়, তার প্রয়োজনের অতিরিক্ত তো আর কেনা যায় না। দেশি মাছের দাম অনেক বাড়তি, দেশি মাছের দাম সব মাছের দামই বাড়তি। ওই দেখা গেছে ইন্ডিয়ান কিছু মাছের দাম একটু কম আছে, যেমন ওই আয়ের, বোয়াল, ওই বাসা মাছটা, এইসব মাছের দাম একটু কম আছে। আরও মাছ অনেকটাই কম, কারণ বলতে পারি না, তো সিজন না মাছের ওইরকম একটা, ঠিক আছে, নদীর মাছ ভালো পাওয়া যায় না, বেশিরভাগই চাষের মাছ পাওয়া যায়। বেশিরভাগ সবজির দাম গত সপ্তাহের মতো স্থিতিশীল অবস্থায় আছে, মিলছে 50 থেকে 60 টাকা কেজিতে। তবে এখন মৌসুম না থাকায় বেশি দামে বিক্রি হচ্ছে পেঁপে আর বেগুন। 1 কেজি তাল বেগুনের দাম হাঁকা হচ্ছে 80 থেকে 100 টাকা। পেঁপের দাম সিজন না, দামটা একটু বেশি, 70 টাকা কেজি। বেগুন হচ্ছে 80 টাকা কেজি। করলা যেমন 60 টাকা পাচ্ছে, চিচিঙ্গা 60 টাকা, বেগুনের দামটা একটু বেশি, বেগুন 100 টাকা 90 টাকা এরকম। গত সপ্তাহের চেয়ে একটু বেশি মনে হচ্ছে আর কি। হ্যাঁ, যে বাজেট আমরা চিন্তা করে আসি, হিসাব করে আসি, সেই বাজেটে বাজারে এসে দেখি যে তার চেয়ে অবশ্যই প্রত্যেকটাতে 10-5 টাকা বেশি থাকে দাম। কোনো মনিটরিং নেই, ফলো আপ নেই, তারপরে যে সাপ্লাই চেইন, এখানে কোনো কন্ট্রোল নেই। সব জিনিসই কিন্তু অ্যাভেলেবেল এখন, নিজেদের প্রোডাকশন। তারপরে কেন সবজি 80 টাকা 90 টাকা, পেঁপে 70 টাকা 80 টাকা। ব্রয়লার মুরগির দামে স্বস্তি এলেও ভোগান্তিতে ফেলেছে ডিমের বাজার। ডজন প্রতি 15 টাকা বেড়ে ফার্মের লাল ডিম বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকায়, আর 1 ডজন সাদা ডিমের জন্য দিতে হবে 130 টাকা। ডিম যায় তো চাহিদা বেশি, এখানে তো ডিমের দামটা বেশি, ডিম অ্যাভেলেবেল হয়ে যাবে, এর সময় তার ডিমের দাম বেশি থাকে না। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। সিরিয়ার বিরুদ্ধে উঠেছে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিককে লুকোছাপার অভিযোগ। গুঞ্জন, আলোচিত আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে যাচ্ছে দেশটির অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে আজারবাইজানে গোপন বৈঠক করেছেন দুদেশের প্রতিনিধিরা, যার মধ্যস্থতায় ছিল সংযুক্ত আরব আমিরাত বা কাতারের মতো প্রভাবশালী রাষ্ট্র। ইসরায়েলি গণমাধ্যম 12 ও হ্যারেটস এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকে 2020 সালে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় একটি চুক্তি স্বাক্ষর করে বাহরাইন, আরব আমিরাত, মরক্কোর মতো আরব দেশগুলো। তালিকায় যুক্ত হয় আফ্রিকার দেশ সুদানও। শর্ত মোতাবেক তেল আবিবের সাথে কূটনৈতিক মিশন চালু করে দেশগুলো। সেই চুক্তির কেতাবি নাম আব্রাহাম অ্যাকর্ডস। যুক্তরাষ্ট্রের মসনদে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প বসায় 5 বছর পর আবারও আলোচনায় চুক্তিটি। এবার এসেছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার নাম। মূলত দেশটির উপর থেকে সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে আজারবাইজানে হয়েছে দুদেশের গোপন বৈঠক, যা নিশ্চিত করেছে একাধিক ইসরায়েলি গণমাধ্যম। বিষয়টি খোলাসা করেছেন মার্কিন প্রেসিডেন্টও। সিরিয়া আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করবে কিনা এমন প্রশ্নের জবাবে ইতিবাচক উত্তর দিয়েছেন তিনি। সিরিয়াও এ ব্যাপারে আগ্রহী, দাবি সদ্য মধ্যপ্রাচ্য ফেরত ট্রাম্পের। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় তাদের আগে সকল সংকট সমাধান করা উচিত। আমি সারার কাছে আশা ব্যক্ত করেছিলাম যে সব সমস্যা সমাধানের পর সিরিয়া আব্রাহাম অ্যাকর্ডে যুক্ত হবে। সেও প্রত্যুত্তরে হ্যাঁ বলেছিল, কিন্তু তার আগে সিরিয়ার অনেক কাজ বাকি আছে। বাশার আল আসাদকে উৎখাতের পর জানুয়ারিতে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আল সারা। অভিযোগ, গেল কয়েক মাসে গোপনে ইসরায়েলি প্রশাসনের সাথে একাধিকবার যোগাযোগ করেছেন তিনি। অনিক রহমান, যমুনা নিউজ।